করছে, ফেরি করছে, এবার আর তাতে লাভ নেই। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে চলাকালে হানাদার বাহিনীর সহযোগী হিসাবে কাজ করেছে এমন অভিযোগে 1 ডজন ব্যক্তির বিচার করেছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী সরকার নিজেদের মুক্তিযুদ্ধের কথিত সাফল্য শক্তি দাবি করে এই বিচার করলেও তাদের দলে থাকা স্বাধীনতা বিরোধীদের ব্যাপারে একেবারে নীরব। এই দলটিতে রয়েছে কুখ্যাত রাজাকার আল বদর আল সাদ, গণহত্যাকারী, অগ্নিসংযোগকারী সহ অসংখ্য ব্যক্তি স্বাধীনতা যুদ্ধে মানবতা বিরোধী লিপ্ত ছিল। এই ব্যক্তিরা সহ তাদের সন্তান সন্ততি আওয়ামী লীগের বড় নেতা বা তাদের টিকিটে নির্বাচন করেছেন, কিন্তু এখন তারা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। তবে আওয়ামী লীগের নেতারা বিভিন্ন সময় বক্তৃতায় বলেছেন, আওয়ামী লীগের রাজাকার থাকলে দেখিয়ে দেন, আমরা তাদের বিচার করব। আওয়ামী লীগের কতবার তো বলা হয়েছে, নাম ধরে ধরে বলা হয়েছে। আমার তো মনে হয় যে এগুলো বলার আর অপেক্ষা রাখে। 1971 সালে মুক্তিযুদ্ধের ভাষা সহ নানা ধরনের পরিবারের কর্মকাণ্ডের আপনারা সম্পর্কে জানেন। অ্যাডভোকেট কামরুল ইসলাম, তার সম্পর্কে তো আপনারা জানেন যে তার ভাই হাফিজ আজিজুল ইসলাম নিজামী ইসলামী পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ছিলেন। ঢাকায় প্রথম তার নেতৃত্বে শান্তি কমিটি গঠন করা হয়। তিনি রাজাকার আল বদর আল সাদ বাহিনীর সদস্য। অ্যাডভোকেট কামরুল ইসলাম মুক্তিযুদ্ধের 9 মাসে স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড চালানোর পাশাপাশি মুক্তিযোদ্ধাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে বড় ভাইকে সহযোগিতা করেছেন, কারণ তার ভাই মালিকানাধীন প্রিন্টিং প্রেসে তিনি ম্যানেজার হিসেবে কাজ করেন। ইংলিশের দিনলিপি নামে প্রতি সপ্তাহে বিশেষ সম্পাদক তিনি লিখেন, অর্থাৎ তার ভাই সেখানে। সুতরাং এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি আমার কথা নয়, এটি মুক্তিযুদ্ধে ইসলামিক দল শীর্ষক বইয়ে বিস্তারিত। সেখান থেকে এটা আপনাদের কাছে উদ্ধৃত করলাম। লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, দিনাজপুরে মুক্তিযুদ্ধের বই, সেখানে তার কি ভূমিকা ওই বই পড়লেই আপনারা পাবেন। তিনি পাকিস্তানের পক্ষে দিনাজপুরে কর্মরত ছিলেন। মোশাররফ হোসেন তিনি প্রধানমন্ত্রী পিয়ার। আপনারা যদি তার বাবা হচ্ছেন প্রখ্যাত সেখানকার পিস কমিটির নেতা ফরিদপুরের নুরুল ইসলাম নাম। আমি এটা নিজের কথা বানিয়ে বলছি না, দৃশ্যপট 71-21 শতকের রাজনীতি ও আওয়ামী লীগ বইয়ের 45 পৃষ্ঠায় আছে যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তিনি কি করেছেন এবং তার পিতা নুরুল ইসলাম নুর মিয়া শান্তি কমিটির প্রধান ছিলেন। অ্যাডভোকেট মুসলিম উদ্দিন, ময়মনসিংহ 6, তিনি গত বছরের 4 এপ্রিল ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক ডাক্তার এম.এ. হাসানের দেয়া যুদ্ধ অপরাধীদের তালিকায় টুইট নম্বর 73 উল্লেখ করা হয়, যা গত 22 এপ্রিল দৈনিক ডেস্টিনি পত্রিকায় প্রকাশিত হয়। ফুলবাড়ী উপজেলার আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও জোরবাড়িয়া গ্রামের ওয়াহেদ আলী মন্ডলের ছেলে মুক্তিযোদ্ধা জালালউদ্দিন বাদী হয়ে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সৈয়দ সাজেদা চৌধুরী, সেই সাজেদা চৌধুরীর 1971 সালের 7 আগস্ট পাকিস্তানের তথ্য অধিদপ্তর থেকে প্রকাশিত তালিকায় সৈয়দ সাজেদা চৌধুরীর নামও ছিল চূড়াশি। যে রোয়েদার খান ওই দিন ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন। তো কাজী জাফরুল্লাহ, তিনিও প্রেসিডিয়ামের মেম্বার। মাসিক সহজ কথা আয়োজিত যুদ্ধাপরাধের বিচার বর্তমান প্রেক্ষাপট শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগের বর্তমান প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিলেন। জাফরুল্লাহ স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানিদের পূর্ণ সমর্থন দেন। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান বইয়ে বিস্তারিত উল্লেখ আছে। একটা আরেকটি ঘটনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার ক্ষোভ প্রকাশ করে ফরিদপুরের নেতাদের কাছে প্রশ্ন করেন, শেখ সেলিম যে তার ছেলেকে ফরিদপুরের রাজাকার মুসাবির শমশেরের মেয়ের সাথে বিয়ে করিয়েছেন, তার কথা কেউ বলে না। এই খবর পরের দিন গণমাধ্যমে পালাও করে প্রকাশ করেছে। মুসাবির শমশের গোপালগঞ্জ 2 আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, শেখ ফজলুল করিম সেলিমের শ্বশুর। ওয়ার ক্রাইম ফ্যাক্টস এন্ড ফাইন্ডিং, শেখ ফজলুল করিম সেলিমের ছেলের শ্বশুর। ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক ডাক্তার এম.এ. হাসানের যুদ্ধ অপরাধী হিসেবে 207 জনের নাম উল্লেখ করেছেন, সেখানে তার নাম আছে। মির্জা গোলাম কাসিম,
যুবলীগের সাধারণ সম্পাদক ও সরকার দলীয় হুইপ ইমদাদ আজমের বাবা। তিনি মাদারগঞ্জের শান্তি কমিটির জাতীয় নেতা ছিলেন। জামালপুরে মুক্তিযুদ্ধ 1981 সালে সংস্করণ হয়ে এটি উল্লেখ আছে, আপনারা নিশ্চয়ই পাবেন। এইচ.এম. আশিকুর রহমান। আমি এটা সাবস্টেন্সিয়েট করার চেষ্টা করছি যে আওয়ামী লীগে কারা আছে। প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে শেষ, আর বেশি নেই। রংপুর 5 আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ সম্পাদক। 1971 সালের 26শে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান সরকারের অধীনে অতিরিক্ত জেলা প্রশাসকের কর্মরত ছিলেন। কর্মকাণ্ডে তিনি পাকিস্তান সরকারের পক্ষে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কর্মকাণ্ডে সহযোগিতা করেন। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, ব্যক্তির অবস্থান বইয়ের 350 পৃষ্ঠায় তৎকালীন পূর্ব পাকিস্তানে কর্মরত বাঙালি জেলা অফিসারদের তালিকায় তার নাম প্রকাশিত হয়েছে। আচ্ছা, এখন তার পরিচয় আপনারা জানেন। তিনিও মন্ত্রিসভায় ছিলেন শেখ হাসিনার মহিউদ্দিন খান আলম। 1971 সালের 26শে মার্চ থেকে 16 ডিসেম্বর ময়মনসিংহের এডিসি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক পদে কর্মরত ছিলেন। হ্যাঁ, এ সময় আরিফিন রচিত মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যক্তির অবস্থান বইয়ের 350 পৃষ্ঠায় মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানে কর্মরত বাঙালি অফিসারদের তালিকা সূত্রে তথ্য জানা গেছে। তিনি এখন মুক্তিযুদ্ধের পক্ষের সবচাইতে বড় নেতা। তাকে চিহ্নিত রাজাকার হিসেবে আখ্যা দিয়ে গত 9 ফেব্রুয়ারি তার বিচার দাবি করেন বঙ্গবীর কাদের মাওলানা নুরুল ইসলাম। এর আগে কথা আগেই বলেছি, প্রথম এই ব্যক্তি যিনি রাজাকারের কমান্ডার ছিলেন, তার গাড়িতে জাতীয় পতাকা দিয়েছিল কিন্তু আওয়ামী লীগ। দৃশ্যপট 71-21 শতকের রাজনীতি, আওয়ামী লীগ গ্রন্থের 45 পৃষ্ঠা। মুজিবুর রহমান হাওলাদার কোটালী পাড়া উপজেলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি সেখানকার রাজাকার বাহিনীর একজন সদস্য ছিলেন। নানা ধরনের ঘটনার সাথে তিনি আছেন। যুদ্ধ গোপালগঞ্জের কোটালীপাড়ার ইউনিট কমান্ডার, ডেপুটি কমান্ডার মুজিবুল হক স্বাক্ষরিত গোপালগঞ্জের যুদ্ধাপরাধীদের তালিকায় তার নাম 1 নম্বর। এই তালিকা প্রকাশ করা হয় 2008 সালের 1 আগস্ট, এবং গত এপ্রিলে যে তালিকা প্রকাশ করা হয়েছে আব্দুল বারিক হাওলাদার, তিনিও গোপালগঞ্জ কোটালীপাড়ার মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাফেজা বেগমের পিতা। তারও 71 সালের ভূমিকা ছিল বিধবা। তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া ইউনিট কমান্ডার, ডেপুটি কমান্ডার মুজিবুল হক স্বাক্ষরিত গোপালগঞ্জের যুদ্ধাপরাধীদের তালিকায় তার নম্বর 41। আমি আপনাদেরকে শর্টে পড়ে যাচ্ছি। আজিজুল হক, গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের মালিক দাঁড়িয়া, আওয়ামী লীগ নেতা ও গোপালগঞ্জ মুক্তিযুদ্ধ সংসদের ডেপুটি কমান্ডার। বাবা মালিক দাঁড়িয়া বিরোধী রাজাকার ছিলেন। তিনি ছিলেন আল বদরের একনিষ্ঠ সভাপতি। কোটালীপাড়া ডেপুটি কমান্ডার মুজিবুল হক গোপালগঞ্জের যুদ্ধাপরাধীদের তালিকায় তার নাম 140 নম্বর। মোহন মিয়া, গোপালগঞ্জ কোটালীপাড়া শ্রমিক লীগ সভাপতি আমির হোসেনের পিতা মোহন মিয়া মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে কাজ করেছেন। সেখানেও মুজিবুল হক তার নাম দিয়েছেন যুদ্ধাপরাধীদের তালিকায় 57 নম্বর। মুন্সি রজ্জবালী, তিনিও যুগ্ম সম্পাদক আওয়ামী লীগের গোলাম কিবরিয়া দাঁড়িয়ার বাবা। তিনি হচ্ছেন রজ্জবালী, যুদ্ধাপরাধীদের তালিকায় তার নাম আছে। তিনি পাক বাহিনীর কাছে খবর পৌঁছে দিতেন। রেজাউল হাওলাদার, তিনিও কোটালীপাড়া পৌরনীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতা। এইচ.এম. ওহিদুল ইসলামের ভগ্নিপতি রেজাউল হাওলাদারের নাম 203 জন রাজাকার। আল বদর আল সাম সহ পয়লা এপ্রিল প্রকাশিত কোটালীপাড়ার যুদ্ধাপরাধীদের তালিকায় তার নাম আছে। বাহাদুর হাজরা, কোটালীপাড়া স্থানীয় আওয়ামী লীগ নেতা, পৌরনীয় এইচ.এম. ওহিদুল ইসলামের পিতা। বাহাদুর হাজরার নাম পয়লা এপ্রিল গোপালগঞ্জের সব রাজাকার তালিকায় রয়েছে। তিনি সক্রিয় ছিলেন রাজাকার এবং মুক্তিযুদ্ধের এলাকার রাজাকার ঘোষণা করতে হবে। অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সর্দার, আর দুইটাই শেষ। তিনি গোপালগঞ্জের এপিপি ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সর্দারের সরকারের পিতা। পয়লা এপ্রিল প্রকাশিত কোটালীপাড়ার অপরাধীর তালিকায় নাম আছে। তিনি পাকিস্তানিদের দোসর আল বাহিনী, আল বদর বাহিনীর সভাপতি ছিলেন। হাসেম সরদার, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরদারের পিতা হাসেম সরদারের নাম কোটালীপাড়ার। আব্দুল কাইয়ুম মুন্সি, জামালপুর বক্সিগঞ্জ আওয়ামী লীগ সভাপতি। আবুল কালাম আজাদের পিতা আবুল কালাম মুন্সির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা সংযোগের অভিযোগে
6 এপ্রিল আমার আমলি আদালতে মামলা দায়ের হয়েছে। মালিচর মায়াপাড়া গ্রামের সিদ্দিকালী মামলা। বন্ধুরা, প্রায় 23টা এখানে আমরা নাম দিয়েছি। হয় কেউ আওয়ামী লীগের বর্তমান নেতার পিতা অথবা সক্রিয় স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছেন এবং সক্রিয় সহযোগিতা করেছেন হানাদার বাহিনী। তো এই যে কথাটা বললাম এই কারণে যে অপপ্রচার চালানো হচ্ছে মিডিয়ার মাধ্যমে ব্যাপকভাবে, এবং গতকালও জিয়া পরিবারের বিরুদ্ধে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে এখানেও নোংরা অপপ্রচার নেই যেটা চালানো হয়। এই পরিকল্পিত কুৎসা ঘৃণা অপপ্রচারের ধারাবাহিকতা এখনো অব্যাহত আছে। আইএসআই নাকি বিএনপির মনোনয়নের ভূমিকা রেখেছে। এটি শুধু মিথ্যাই নয়, নোংরা অপপ্রচার।